আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কোনো রকম ভূমিকা না টেনে সরাসরি আলোচনা করব। জামাত এবং বিএনপির যে সম্পর্ক, যেটি পার্লামেন্টে আপনারা যেটিকে দহরম মহরম দেখছেন, কিংবা অতীতের স্মৃতিতে যদি আপনি ফিরে যান, তাহলে যেখানে আপনি দেখবেন জামাত এবং বিএনপি ভাই ভাই, জামাত এবং বিএনপির ঐক্যমত্য সরকার, সেই জিনিসটি নষ্ট হয়ে গেছে। জামাত কৌশলী একটা দল, সারাটা জীবন তারা কৌশল করে সফলতা লাভ করেছে। তারা যত যুদ্ধ করেছে, এগুলো গোপনে করেছে। ১৯৭১ সালেই কেবলমাত্র তারা প্রকাশ্যে যুদ্ধ করেছে। এর বাইরে 1947 থেকে আজকের অবধি তাদের সকল যুদ্ধগুলো, প্রতিবাদগুলো গোপনে করেছে, রাতের আঁধারে করেছে, এবং তারা শরীরের চাইতে মনকে, শরীরের চাইতে ব্রেনকে বেশি ব্যবহার করেছে। কাজেই বর্তমান জামানাতে তারেক রহমান সাহেবের সঙ্গে জামাতের আমিরের ব্যক্তিগত সম্পর্ক, সালাউদ্দিন সাহেবের সাথে জামাতের আমিরের বা জামাতের সভাপতির কুশল বিনিময়, এটা জামাতের একটা কৌশল। কিন্তু বাস্তবতা হলো যে এই দুটো রাজনৈতিক দল, এদের মধ্যে বিভেদ এবং সংবাদ একেবারে চরম আকার ধারণ করেছে, এবং এটা নিষ্পত্তি হওয়ার নয়। এটি মানে কোনো অবস্থাতেই এখানে সমঝোতা সম্ভব নয়। এর কারণ হলো আপনার তলোয়ার দুটো, কিন্তু তলোয়ারের খাপ হলো একটা। তো আপনি যে কোনো একজনের মধ্যে ঢুকতে পারবে। সিংহাসন, পৃথিবীতে হাজার হাজার ইতিহাস রয়েছে যেখানে ৪-৫ ভাই মিলে একজনকে বিয়ে করেছে, বউ বিয়ে করেছে, প্রেমিকাকে প্রেমিকরা ভাগ করেছে, অথবা প্রেমিক একজন পুরুষ আছে, ৪ জন নারী আছে, এই একজন পুরুষকে ৪ জন নারী সময়ের প্রয়োজনে মেনে নিয়েছে। এমনি কিন্তু আপনি আমাদের স্বাভাবিক সমাজে এটি হয় না, মানে ৪ বউ একসাথে একজন জামাইকে মেনে নেয় না। কিন্তু সময়ের প্রয়োজনে যখন পুরুষ থাকে একজন, ৪ জন নারী অসহায়, তখন তাদের প্রয়োজনে তারা সেটাকে মেনে নেয়। অথবা একটা পুরুষ, ৪ জন পুরুষ বা ৫ জন পুরুষ, তাদের একজন স্ত্রী থাকবে, পালাক্রমে তারা তাদের স্ত্রীর কাছে যাবে, একদিন একজন, আরেকদিন আরেকজন, আরেকজন। এটা কোনো অবস্থাতেই আমাদের এই সমাজে কল্পনা করা যায় না, কিন্তু এই ঘটনা এখনও ঘটছে পৃথিবীতে, আর অতীতে অহরহ ঘটেছে। এবং প্রায় কয়েক হাজার বছর ধরে মাতৃতান্ত্রিক সমাজে এইভাবে নারীরা অ্যাবসলিউটলি স্বাধীন ছিল, তারা একাধিক পুরুষদেরকে বিয়ে করত। তো এই যে সময়ের প্রয়োজনে যা কিছু অসম্ভব ঘটে, এর মূল কারণটা হলো ক্ষুন্নিবৃত্তি, ক্ষুধার চাহিদা। ক্ষুধার প্রয়োজনে মানুষ এই কাজগুলো, অসম্ভব কাজগুলো করে। কিন্তু যখন ক্ষুধা নিবৃত্ত হয়ে যায়, প্রয়োজন ফুরিয়ে যায়, তখন আর সেই জিনিসগুলো তারা থাকে না, তখন তারা স্বাভাবিক অবস্থায় চলে আসে। তো জামাত এবং বিএনপির যে সম্পর্কটি, এটি ছিল প্রয়োজনের তাগিদে, সময়ের প্রয়োজনে। আর এখন যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাও সময়ের প্রয়োজনে। বিএনপি এবং জামাতের এই যে সম্পর্কটি, এই সম্পর্কটি এখন অহিনকুল এবং ডাকুমরার সম্পর্কে পরিণত হয়েছে। আর এই সম্পর্কটি কোনো অবস্থাতেই রিবিল্ড করা সম্ভব নয়। একটি বিরোধ, একটি সংঘাত, একটি মতদ্বৈততা, এবং উভয় পক্ষ মানে ব্যাপক ক্ষয়ক্ষতির মোকাবেলা না করে, ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয়ে, যুদ্ধ না করে এখানে সমঝোতা বা শান্তি চুক্তিতে তারা আসতে পারবে না। কারণটা হলো, সমস্যাটা তৈরি হয়েছে রিজিক নিয়ে, পেটে লাথি দেওয়া হয়েছে। আপনি যখন কারো পেটে লাথি দিবেন, তখন সে সেটা মেনে নেবে না। এখন ধরুন, গত ২টি বছর ধরে জামাত যে জায়গাগুলোতে তারা তাদের আধিপত্য বিস্তার করেছিল, মিলিটারিতে, জুডিশিয়ারিতে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, পুলিশে, ব্যবসা বাণিজ্যে, ব্যাংক, বিমায়, সর্বত্র এই ১০০ দিনে, সরকারের ১০০ দিনে জামাতের সব কিছু তছনছ করে দেওয়া হয়েছে। যেখানে যেখানে জামাত ছিল, সেখানে খুঁজে 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 খুঁজে, অর্থাৎ আওয়ামী লীগকে যেভাবে এই যাকে বলা হয় অপদস্থ করা হয়েছে, শুধুমাত্র জামাতের লোকজনকে জেলে নেওয়া হয়নি,
কিন্তু জামাতের সাথে জেলে গেলে জামাতের জন্য বেটার হতো। সেই কাজগুলো না করে যেটা করা হয়েছে, প্রত্যেকটা জায়গা থেকে জামাতকে উচ্ছেদ করা হয়েছে, তাদের রুটি রুজিতে হাত দেওয়া হয়েছে। আওয়ামী লীগ যেভাবে তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করেছিল, বিএনপি একইভাবে তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করেছে। আপনারা সাম্প্রতিক সময় দেখেছেন যে তাদের খোলামেলা কথাই, যেটা হলো বাংলাদেশের বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যেমন নাবিল গ্রুপ আছে, আকিজ গ্রুপ আছে। এই আকিজ গ্রুপ, নাবিল গ্রুপ, এরা সবাই জামাতের কট্টর সাপোর্টার। পুরো আকিজ গ্রুপের পুরো পরিবার। এর মধ্যে ইভেন আকিজ গ্রুপে আওয়ামী লীগের সমর্থক আছে, আওয়ামী লীগের এমপি ছিল, কিন্তু তারাও মূলত জামাতের প্রতি সফটেন। তো সেই আকিজ গ্রুপের মালিক বশির উদ্দিন, মানে ওদের অনেকগুলো গ্রুপ, মানে বিভাগ আছে, ভাইরা আলাদা আলাদা ব্যবসা করেছে। এই যে বশির উদ্দিনকে যে বাণিজ্য উপদেষ্টা বানানো হলো, এটা মূলত জামাতের তদবিরে। জামাতকে যারা বিভিন্ন সময় সবচেয়ে বড় অঙ্কের টাকা ডোনেট করে, তার মধ্যে আকিজ গ্রুপ অন্যতম, এবং তার মধ্যে এই আদ্দিন হাসপাতালের যে মালিক, যে ভদ্রলোক আছেন, তিনি জামাতের প্রধানতম ডোনার। আর সেই আদ্দিন হাসপাতালের ভিতরে একটা মসজিদ আছে, এবং সেই মসজিদের খতিব হলো এই যে এখন যে এমপি হয়েছে, যাকে আমরা রাশ্মিকা মান্দানা বলে ঠাট্টা বস্কারা করি, আমির হামজা। এই আমির হামজা মাসে 5 লাখ টাকা বেতনে দীর্ঘদিন ধরে এই আদ্দিন হাসপাতালের উপরে যেটা মসজিদ আছে, সেই মসজিদে তিনি চাকরি করতেন। আর এই চাকরির বাইরে গিয়ে তিনি সারা দেশে ওয়াজ এবং মাহফিল করতেন, এবং পুরোটাই এই আদ্দিন হাসপাতাল তাকে প্রমোট করত। জামাতের অনেক বড় বড় নেতা, যেন ধরুন এই যে এখন আজাহারি, আজাহারিকে যে আজকের এই পর্যায়ে আনা হলো, এটার পেছনে পুরো আকিজ গ্রুপের একটা বিরাট অবদান রয়েছে। আপনারা যারা যশোর, অভয়নগর, বেনাপোল, এই সমস্ত এলাকাতে যেখানে আকিজের ইন্ডাস্ট্রিগুলো, পরিবারগুলো, সেখানে আধিপত্য আছে, সেখানকার লোকজন এই ঘটনার চাক্ষুষ সাক্ষী দিতে পারবেন। গত কয়েক বছর ধরে তারা ওখানে বাৎসরিক ওয়াজ মাহফিল, অর্থাৎ যেটা দেলোয়ার হোসেন সাঈদী চট্টগ্রামের প্যারেড ময়দানে করতেন, তার চাইতে বড় বড়, মানে বড় করে ব্যাপক আকারে জাঁকজমক সহকারে এই আকিজ গ্রুপ সেখানে জামাতের যারা বক্তা, সেখানে তারেক মনোয়ার আছে, আজাহারি আছে, এদের সবাইকে দাওয়াত করে সেই সিরিজ 6 দিন 7 দিন সেখানে সেই মাহফিল পরিচালনা করত। শেষের দিকে শেখ হাসিনা এটা বন্ধ করে দিয়েছিল। তো সেই আকিজ গ্রুপের আদ্দিন হাসপাতালের লাইসেন্স সরকার স্থগিত করে দিয়েছে। বোঝার চেষ্টা করুন, জামাত শেখ হাসিনার পতনের পরে যদি তারা শুকরানা আদায় করে থাকে, আল্লাহর কাছে শুকরানা আদায় করে থাকে, এবং সবচেয়ে বড় প্রাপ্তি যে আল্লাহ তুমি আমাদেরকে সবচেয়ে বড় প্রাপ্তি দিয়েছো, সেটা জামাত যে সংসদে গেছে তা না, জামাত যে বিরোধী দলে গেছে তা না, জামাত ইসলামী ব্যাংক ফিরে পেয়েছে, এবং ইসলামী ব্যাংকের কর্মকর্তাদেরকে দিয়ে এস আলমের যে বাকি 5টা ব্যাংক আবার তারা দখল করেছে, ওটা ছিল তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এর কারণ হচ্ছে জামাত তো বেসিক্যালি একটা বিরোধী দল হবে, এমপি হবে, এটার জন্য জামাত রাজনীতি করে না। জামাত একটা রেভলিউশন করতে চাচ্ছে, ইসলামিক রেভলিউশন। মানে আপনি চিন্তা করেন 1951-52 সনে মিশরে যেভাবে তারা প্রথমে সেনা অভ্যুত্থান ঘটিয়েছিল, মুসলিম ব্রাদারহুড, তখন এই মুসলিম ব্রাদারহুডের প্রধান ছিলেন সৈয়দ কুতুব। সৈয়দ কুতুবের নির্দেশে গামাল আবদেল নাসের, হি ওয়াজ অ্যাট দ্যাট টাইম অনলি এ কর্নেল বা লেফটেন্যান্ট কর্নেল, তিনি এই এত বড় একটা বিপ্লব মিশরের মতো জায়গাতে ঘটিয়ে দিয়েছিলেন। তো সেখান থেকে একেবারে মুরসি পর্যন্ত এই যে মুসলিম ব্রাদারহুডের যে উত্থান, তুরস্কের একে পার্টির এই যে এখন এরদোয়ানের যে উত্থান, কিংবা আরব অঞ্চলে ইখওয়ানে মুসলিমিনের যে উত্থান, এর সঙ্গে হামাসের যে উত্থান, এই সব কিছু একই সূত্রে, ইভেন হুতি, হামাস এবং মধ্যপ্রাচ্যে যে ইরান সমর্থিত অন্য যে সকল গ্রুপ আছে, হিজবুল্লাহ, এদের যে স্ট্রাকচার, যাদের গঠন এবং এদের সঙ্গে যে পারস্পরিক যোগাযোগ, এটা বলতে গেলে গ্লোবালি ইনক্লুডিং পাকিস্তানের জামাত, তারা একই সঙ্গে একত্রে
কৌশলগত পার্টনার হিসেবে কাজ করে সারা দুনিয়াতে একটা ইসলামী বিপ্লব এবং একটা রেভলিউশন ঘটানোর জন্য। এবং সেই রেভলিউশনের মূল থিম হবে ওহাবিবাদ। আর সেই ওহাবিবাদ আরবের দেশে আর আমাদের দেশে এটি হবে মওদুদিবাদ, আবুল আলা মওদুদির মতাদর্শ অনুসারে। এই লক্ষ্যে তারা যে একটা এমিরেটস, ইসলামী এমিরেটস প্রতিষ্ঠা করবে, সেই এমিরেটসটি শত শত বছর তারা বাংলাদেশ শাসন করবে। এরপরে তারা গাজওয়াতুল হিন্দ এই আন্দোলনটা সফল করবে, আল্লাহ রাসূলের যে ভবিষ্যৎবাণী, এবং তারা দিল্লির সিংহাসন দখল করে মুসলমানরা যেভাবে ভারতবর্ষ শাসন করেছে 800 বছর, ওইভাবে তারা শাসন করবে। তো সেই যে তাদের যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনার জন্য হয়তো 100 বছর সময় লাগবে, হয়তো 200 বছর সময় লাগবে, সেভাবে তারা কাজ করছে। তো সেই ক্ষেত্রে এই যে পার্লামেন্টে দাঁড়িয়ে ডক্টর শফিক বক্তব্য দিচ্ছেন বা বিরোধী দলীয় নেতা হচ্ছেন, 78 জন এমপি হচ্ছেন, এটা তাদের গোল নয়, এটা তাদের মিশন নয়, এটা তাদের ভিশন নয়। এটা তাদের জাস্ট একটা, আপনি বড় একটা বাড়িতে দাওয়াত খাবেন, বাড়িতে গেছেন, লোকজন ঢোকার সাথে সাথে আপনাকে একটু লেবুর শরবত এনে দিল। এবারে যে পার্লামেন্টে যেটা ঢুকলো এটা একটা লেবুর শরবত। কাজে এই লেবুর শরবত পেয়ে সে তার যে মেইন ডিশ, সেই মেইন ডিশটা সে ভুলে যাবে না, বরং এই লেবুর শরবত তার ক্ষুধা আরও বাড়িয়ে দেয়। প্রচণ্ড ক্ষুধার মধ্যে আপনাকে যদি কেউ শরবত খায়, আপনার আরও খেতে ইচ্ছা করবে। তো এই যে জামাত যে এখন ক্ষমতার কাছাকাছি গেল, এতে করে সে মজা পেয়ে গেছে। সে চিন্তা করলো, এই যদি এই হয় তাহলে প্রধানমন্ত্রী হলে না জানি কত ক্ষমতা, দিল্লির সুলতান হলে না জানি কত ক্ষমতা, যদি মুসলমানদের আমির হওয়া যায়, আমিরুল মুমিনিন হওয়া যায়, তো এই আমিরুল মুমিনিন হতে হলে তাদেরকে যে জিনিসটা দরকার সেটা তাদের